একটা ভিডিওতে মজা করে বলেছিলাম যে বাঙালি চাইলেই প্রস্রাব আটকে রাখতে পারে। কথাটা কিন্তু আসলেই সত্যি। প্রস্রাব আটকে রাখা এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন যে প্রস্রাব আটকে রাখলে কোনো সমস্যা হয় কিনা। ব্যাপারটা কতটা মানে সিরিয়াস হতে পারে সেটাও হয়তো অনেকের জানা নেই। আমি আপনাদেরকে আজকে সংক্ষেপে প্রস্রাব আটকে রাখা এই সম্পর্কে কয়েকটা কথা বলার চেষ্টা করব। সেটা হলো প্রস্রাব আটকে রাখা এটাকে বলা হয় ইনটেনশনাল পোস্টপোনমেন্ট অফ ভয়েডিং, মানে আপনার প্রস্রাব আসছে, এখন ন্যাচারালি আপনার প্রস্রাব করার কথা কিন্তু আপনি করতেছেন না। এটা ২ টা কারণে হতে পারে। ১ নাম্বার হতে পারে যে ধরেন আপনি করতে চাচ্ছেন কিন্তু অ্যাভেইলেবল নাই। এরকমও হতে পারে। তাতেও আপনাকে প্রস্রাব হোল্ড করে রাখতে হবে। বিশেষ করে ধরেন বাংলাদেশে তো সব জায়গায় টয়লেট অ্যাভেইলেবল না। আপনি জার্নি করে কোথাও যাচ্ছেন অথবা এমন একটা লোকেশনে আছেন সেখানে টয়লেট অ্যাভেইলেবল নেই। বেশিরভাগ ক্ষেত্রেই তো টয়লেটগুলো বাসাবাড়িতেই থাকে। আর তার উল্টাটাও অনেকের হয় যে দেখা গেল যে বাসাবাড়িতে আছে কিন্তু এমন একটা কাজে বিজি সে আর টয়লেটে যাচ্ছে না। বিশেষ করে কেউ পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস যারা, তারা অনেক সময় চিন্তা করে যে না এই পড়াটা শেষ করে তারপরে যাই। অনেকে গেমে আসক্ত থাকে, সে চিন্তা করে আমি গেম খেলতেছি পরে যাই। এইভাবেই অনেকের প্রস্রাবগুলো মানে চেপে রাখার একটা টেনডেন্সি নিজের মধ্যে গড়ে ওঠে বা ধরে রাখে। প্রথম যখন এটা ধরে রাখে তখন কিন্তু তার একটু ব্যথা অনুভব হয় যে হ্যাঁ, কারণ প্রস্রাবের তো ধারণ ক্ষমতা আছে একটা নির্দিষ্ট। ধরেন আমাদের শরীরের প্রস্রাবের থলিতে ৫০০ এমএল এর মতো যখন প্রস্রাব জমে, তারপর থেকে আস্তে অল্প অল্প ব্যথা শুরু হয় যে আপনার প্রস্রাবের যাওয়ার জন্য প্রচণ্ড বেগ শুরু হয়। একটু ব্যথা শুরু হয়। এভাবে সে চেপে রাখতে একটা সময় যখন দেখা গেল যে অতিরিক্ত পরিমাণ চেপে রাখে তখন ২-১ সময় ফোঁটা পড়ে লিকও হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি এটা দিনের পর দিন এই একই কাজ করতে থাকেন তাহলে আপনাদের যে ব্লাডারটা আছে এটা স্ট্রেসড হতে থাকবে, এখানকার নার্ভগুলো ইনসেনসিটিভ হতে থাকবে। তখন প্রস্রাবের থলি ফুলতে থাকবে কিন্তু আপনি তখন আর পেইন অনুভব করবেন না। সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার প্রস্রাবের থলি যত বড়ই হোক আপনি আর ব্যথা অনুভব করতেছেন না। এই কয়েকদিন আগে একজন এরকম একটা স্টুডেন্ট পেলাম যে দেখা গেল যে সে প্রচণ্ড গেমে আসক্ত। তার এরকম প্রস্রাবের থলি ফুলে এত বড় হয়েছে এখন শুধু প্রস্রাব সারাদিন রসের মতো টপ করে পড়তেছে। তার বাবা-মা নিয়ে আসছে, সমস্যা কী হয়েছে? পরে দেখা গেল যে প্রস্রাবের থলির মধ্যে ২ লিটারের উপরে প্রস্রাব আছে এবং তার কোনো সেনসিটিভিটি নেই। পুরা প্রস্রাবের থলিটা মনে হয় পুরো আমাদের পেটটা পুরা ভরে আছে। এরকম বিশাল। এটা তো খুবই ডেঞ্জারাস। এটাকে নিউরোজেনিক ব্লাডার বলে, যে ব্লাডার যে তার নার্ভ সেনসেশন এটা পুরা লস করে ফেলে। এই একটাই শুধু বিপদ না, আরও অনেক বিপদ আছে। যেমন ধরেন আমরা জানি যে প্রস্রাব হলো আমাদের শরীরের মধ্যে সবচেয়ে আ খারাপ বর্জ্য পদার্থ। এটার মধ্যে যত বাজে জিনিস আছে দুর্গন্ধ কেন? কারণ বাজে জিনিসগুলোর জন্যই আমাদের অ্যাসিডিক প্লাস অন্যান্য নিউট্রিশন যেগুলো অতিরিক্ত ছিল সেগুলো সব প্রস্রাবের মাধ্যমেই বের হয়ে যায়। যদি কোনো কারণে আপনি এই প্রস্রাবটাকে চেপে রাখেন তাহলে কী হবে? এটা প্রস্রাবের থলিতে জমা থাকবে। আর ময়লা পানি যেখানে জমবে সেখানে কী হবে? ইনফেকশন হবে। এ প্রস্রাবে ইনফেকশন তখনই একটা কমন একটা কজ হয়ে দাঁড়ায় যে তার ইনফেকশন কোনোভাবেই সারে না। শুধু তাই না, দেখা গেল যে ওই যে প্রস্রাবটা প্রস্রাবের থলিতে জমেছিল, ওইটা যখন বের হতে পারবে না তখন আবার ব্যাক ফ্লো হবে। এই প্রস্রাবটা ব্যাক করে আবার কিডনিতে চলে যাবে। তখন কিডনির নালি এবং কিডনি অনেক বেশি ফুলে যায়, যেটাকে হাইড্রোইউরেটেরোনেফ্রোসিস বলা হয়। সেখানেই শেষ না। তারপরে কি হয়? কিডনি তখন আর ইউরিন তৈরি করতে পারে না এই ব্যাকফ্লোর কারণে, অথবা দেখা গেল যে এই যে প্রস্রাবের থলিতে যে ইনফেকশনটা ছিল, ইনফেকশনটা ব্যাক করে তখন আবার কিডনিতে ঢুকে পড়ে। এই কন্ডিশনটা যখন হবে তখন সেটাকে পাইলোনেফ্রাইটিস বলে। পাইলোনেফ্রাইটিসের আল্টিমেট পরিণতি হলো কিডনির ওই হিলিং হয়ে স্কারিং হবে আর আস্তে কিডনি ড্যামেজ হতে থাকবে। একসময় দেখা গেল যে সে প্রেজেন্ট করবে যে তার কিডনি ফেইলিউর বা রেনাল ফেইলিউর হয়ে গেছে। সেটার কিন্তু মানে চিকিৎসা বলতে তেমন কিছু নাই, ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট, কিন্তু সেটা খুবই দুরূহ ব্যাপার। এই যে দেখেন সামান্য একটা ঘটনা যে কোনো কারণে প্রস্রাব চেপে রাখলাম, জিনিসটাকে খুবই এক লাইনে বলে ফেলা যায়। কিন্তু তার মানে সিকোয়েন্সিয়াল ইয়াটা যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে সেটা কতটা ভয়াবহ পরিণতি হতে পারে। সুতরাং আ যদি সুযোগ থাকে অথবা সুযোগ তৈরি করে নেওয়া উচিত আমাদের প্রস্রাবের থলিতে। প্রস্রাব একটা নির্দিষ্ট সময় পর এটাকে ইভাকুয়েট করা উচিত। তাহলে আপনার প্রস্রাবের থলিটা হেলদি থাকবে। আর এখানে প্রস্রাবের থলি হেলদি রাখার সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ শর্ত হলো আমার শরীরের মধ্যে যে নাপাক বা বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে আমি বের করে দিচ্ছি। প্রস্রাবের থলিটা একটা নির্দিষ্ট রেস্টে থাকবে। যত বেশি রেস্টে থাকতে পারবে সে, পরবর্তীতে সে তত বেশি কাজ করতে পারবে। এই কারণে নির্দিষ্ট সময় পর যদি আপনি প্রস্রাবের থলিকে খালি করেন, তাহলে দেখা গেল প্রস্রাবের থলিটার মানে দীর্ঘদিন আপনার লাইফের অনেক লম্বা যে জার্নি, পুরো জার্নিটায় ভালো কাজ করবে। অনেকেই জিজ্ঞাসা করেন যে কতক্ষণ পর প্রস্রাব করা উচিত? এটার নির্দিষ্ট কোনো টাইমলাইন নাই। তবে সহজ সূত্র হলেও বলা হয় যে আমাদের কিডনি প্রত্যেক মিনিটে ১ এমএল করে ইউরিন তৈরি করে।
তার মানে ৬০ মিনিট ১ ঘন্টায় 60 ml ইউরিন তৈরি করে স্বাভাবিক অবস্থায় আমরা যে পানি খাই। তার মানে ৩ ঘন্টায় হলে ১৮০ ml ইউরিন তৈরি হয়। আমাদেরকে সাধারণত ২০০ ml প্রস্রাব জমলে তারপরে আমাদের প্রস্রাব করা উচিত। তাই সেই হিসাব যদি করি আমরা প্রায় ৩.৫ ঘন্টা পর, পর বা ম্যাক্সিমাম ৪ ঘন্টা পর, পর আমাদের টয়লেটে যাওয়া উচিত। এতে আমাদের সারাদিনে হয়তো যাওয়া হবে ৫ থেকে ৬ বার এবং আমাদের যতটুকু পানি খাই এবং বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো শরীর থেকে সুন্দর মতো ওয়াশ আউট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।